তো আমাদের যেটা ছিল আরকি, ডেড লোড ক্যালকুলেশন তো আমাদের হয়ে গেছে। ডেড লোড ক্যালকুলেশন আমাদের হয়ে গেল। এরপর আমাদের আরেকটা যেটা নেক্সট যেটা গ্র্যাভিটি লোডের মধ্যে আছে সেটা হচ্ছে লাইভ লোড। সেটা হচ্ছে লাইভ লোড। তো লাইভ লোডের জন্য কোন কোড আছে? লাইভ লোডের জন্য কোড হচ্ছে IS 875 1987 875 1987 পার্ট 2 1987 এটা হচ্ছে পার্ট 2 নম্বর। মানে 875 হচ্ছে পার্ট 2। আচ্ছা পার্ট 3 তে কি আছে? পার্ট 3 তে আছে হচ্ছে উইন্ড লোড। পার্ট 1 ডেড লোড, পার্ট 3 উইন্ড লোড। ঠিক আছে? সিসমিক লোডের জন্য আমরা যেটা ইউজ করি, সিসমিক লোডের জন্য আমরা ইউজ করি ISO 110 এটা হচ্ছে একটু পরে কিছুক্ষণ পরে শেষ করে শুরু করব। আচ্ছা, তো এবার কি লাইভ লোডের জন্য কি বলেছে? লাইভ লোডের জন্য সর্বপ্রথম আমাদেরকে বলেছে যে বিল্ডিং এর টাইপ চেঞ্জ করতে ১ নাম্বার। মানে বিল্ডিং এর টাইপ চেক করতে, বিল্ডিং এর টাইপ চেক করে তারপরে বলেছে যে বিল্ডিং এর টাইপ চেক করার পরে যে বিল্ডিং এর মানে রুমের টাইপ কি আছে, হ্যাঁ? রুমের টাইপ চেক করতে বলেছে। রুমের টাইপ চেক করার পরে তারপরে বলেছে যে আমাদের লোড গুলো অ্যাসাইন করতে। তো ১ম এ তো বিল্ডিং এর টাইপ কি করে এখানে আ মোটামুটি ৪-৫ রকমের এখানে বিল্ডিং দিয়েছে। কি, কি বিল্ডিং দিয়েছে? ১ম এ তো দিয়েছে যেটা সেটা হচ্ছে আচ্ছা ১ম টার্মিনোলজি থেকে। সেখানে কি বলেছে যে ইম্পোজ লোড ইন দ্য লোড অ্যাজিউমড টু বি প্রডিউসড বাই দ্য ইন্টেন্ডেন্ট ইউজ অফ অকুপেন্সি অফ এ বিল্ডিং। মানে শুধু অকুপেন্সি অনুসারে এবার কি বিল্ডিং আছে? ১ম হচ্ছে ১ নম্বর হচ্ছে অ্যাসেম্বলি বিল্ডিং। অ্যাসেম্বলি বিল্ডিং এ কি বলছে? দিস শ্যাল ইনক্লুড অ্যানি বিল্ডিং অর পার্ট অফ এ বিল্ডিং হোয়ার গ্রুপস অফ পিপল মানে অ্যাসেম্বলি মানে শুনছে আমরা বলতে পারি যে না বিল্ডিং এর লোকজন হচ্ছে অনেক লোকজন একসঙ্গে একসঙ্গে মানে জড়ো হবে। এবার তো এইগুলো কি অ্যাসেম্বলি বিল্ডিং এর মধ্যে আমরা কি, কি ধরতে পারি? হ্যাঁ, যেমন হচ্ছে কি বলেছে যে হচ্ছে থিয়েটার, তারপরে অ্যাসেম্বলি হল, সিটি হল, মানে কমিউনিটি হল, ম্যারেজ হল, মিউজিয়াম এইসবকে আমরা হচ্ছে অ্যাসেম্বলি বিল্ডিং এর মধ্যে ধরতে পারি। আচ্ছা নেক্সট আমাদের কি আছে? নেক্সট আছে বিজনেস বিল্ডিং। বিজনেস বিল্ডিং নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে যে সমস্ত বিজনেস এর যে সমস্ত কারবার সেগুলো হতে পারে। includes building part of a building which is used for হচ্ছে ট্রান্সেকশন অফ বিজনেস। কিরকম আছে? যেমন হচ্ছে ফর কিপিং অফ অ্যাকাউন্ট রেকর্ডস মানে বিজনেস পারপাস এ যেগুলো ইউজ হবে। ইভেন হচ্ছে কোর্ট হাউস, কোর্ট হাউস, লাইব্রেরি এসব বিজনেস বিল্ডিং এসব আমরা মানে ইউজ করতেই পারি। তারপর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অফিস বিল্ডিং। অফিস বিল্ডিং মানে অফিস পারপাস এর জন্য। এডুকেশনাল বিল্ডিং এ মানে এডুকেশনাল পারপাস এর জন্য। স্কুল, কলেজ। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হবে। আচ্ছা ইনস্টিটিউশনাল বিল্ডিং এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল এই বিল্ডিং এর পার্থক্যটা কি থাকবে? এবার এখানে কি বলেছে যে this shall include any or part thereof which is used for the purpose such as medical or other treatment মানে এগুলো হচ্ছে ইনস্টিটিউশন। ইভেন হচ্ছে মার্কেন্টাইল বিল্ডিং যেটা আছে। এবার আরেকটা বলা যায় মার্কেন্টাইল বিল্ডিং এর সঙ্গে অফিস বিল্ডিং বা হচ্ছে বিজনেস বিল্ডিং এর খুব একটা পার্থক্য কিছু নেই। সবার শেষে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে রেসিডেন্সিয়াল বিল্ডিং আমাদের যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করব সেটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। মোটামুটি এই কয়টা টাইপ আছে। আচ্ছা এর মধ্যে কি আছে? এর মধ্যে বিভিন্ন ধরনের দেখা গেল বিভিন্ন ধরনের রুম থাকবে। বিভিন্ন ধরনের রুম আছে। তো সেই সব রুমে কত লাইভ লোড হবে সেই লাইভ লোড গুলো নিচে এখানে দিয়ে দেওয়া আছে। দেখা যাক লাইভ লোড গুলো কত হবে। যেমন সবার ১ম এ কি বলেছে যে ইম্পোজড ফ্লোর লোড ফর ডিফারেন্ট অকুপেন্সিস। রেসিডেন্সিয়াল বিল্ডিং কি হচ্ছে ডিউলিং হাউসেস। যে এবার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সমস্ত রুম বলছে অল রুমস অ্যান্ড কিচেনস ২০০ কেজি। মানে ২০০ কেজি বলতে ২ কিলো নিউটন পার মিটার স্কয়ার। ২০০ কেজি না ২০০ কেজি থেকে একটু কম আরকি। আচ্ছা টয়লেট অ্যান্ড বাথরুমে কি বলেছে? এগেইন ২ কিলো নিউটন পার মিটার স্কয়ার। কিন্তু করিডোর, প্যাসেজ, স্টেয়ারকেস ইনক্লুডিং দ্য এসকেপ অ্যান্ড স্টোর রুমস ৩০০ কেজি। ব্যালকনি ৩০০ কেজি। দ্য ফায়ার এসকেপ আরকি অ্যাকচুয়ালি ফায়ার এসকেপ। তো ফায়ার এসকেপ মানে এটা হচ্ছে ফায়ার এসকেপ। এখানে ফায়ার এর বদলে টায়ার লেখা আছে।
এটা হচ্ছে ফায়ার হবে। ঠিক আছে। তারপর নেক্সট কি বলেছে, ডিউরিং ইউনিট প্ল্যান্ড অ্যান্ড এক্সিকিউটেড অ্যাজ অন অ্যাকর্ডিং অফ, এখানে আইএস করে একটা বলেছে, যেমন হচ্ছে হ্যাবিটেবল রুম, কিচেন, সেগুলো হচ্ছে, তবে বাট জেনারেলি কেউ 150 কেজি কেউ ধরে না। ঠিক আছে, এখানে 150 কেজি কেউ ধরে না, সবাই মিনিমাম সবাই 200 কেজি করে সবাই লোড ধরে। আর ব্যালকনিতে অলওয়েজ 300 কেজি। তো আমাদের মোটামুটি এই যে এই কয়টা আমাদের মনে রাখলেই যথেষ্ট। আচ্ছা, আরেকটা আমাদের যেটা কাজে লাগে, মেইন যেটা কাজে লাগে, যেগুলো কাজে লাগে সেটা আমি বলছি, সেটা হচ্ছে কোনটা কাজে লাগে, হোটেল করার সময় হোটেল রুম এটা কাজে লাগবে। আচ্ছা, আরেকটা নেক্সট যেটা কাজে লাগবে সেটা হচ্ছে গ্যারেজের জন্য কাজে লাগে, গ্যারেজ ফ্লোর, 400 কেজি। এডুকেশনাল রুমের জন্য কাজে লাগে, যদি কোনো স্কুল টেলের যদি কোনো কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই 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 জাস্ট এই মানে কয়েকটা প্রত্যেকবার দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে আমাদের যেটা মেন আরেকটা জিনিস যেটা কাজে লাগে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা কাজে লাগে সেটা হচ্ছে এইটা, উইথ ফিক্সড 400 কেজি, উইদাউট ফিক্সড 500 কেজি, মানে হচ্ছে মানে 5 কিলো নিউটন, 4 কিলো নিউটন, 5 কিলো নিউটন। এবং হচ্ছে রেস্টুরেন্ট সাবজেক্টেড টু অ্যাসেম্বলি, মিউজিয়ামস অ্যান্ড আর্ট গ্যালারিজ অ্যান্ড জিমনেসিয়া, 4 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, প্রজেকশন রুম 5 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, অ্যানি স্টেজ 5 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। বাস এই কটা যদি মনে থাকে তাহলেই হবে। আর বাকি ম্যাক্সিমাম, বাদ বাকি ম্যাক্সিমাম আমাদের 2 কিলো নিউটন অথবা 3 কিলো নিউটন। আর যে সমস্ত ইনস্টিটিউশনাল বিল্ডিং আছে বা কমার্শিয়াল কোনো বিল্ডিং আছে সেই সমস্ত বিল্ডিং এ মোটামুটি 4 কিলো নিউটন করে। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি বলে, লাইভ লোড। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ক্লজ আর কি এই আইএস কোডেরই, সেটা হচ্ছে রিডাকশন ইন ইম্পোজড লোড অন ফ্লোরস। এই ক্লজটা কি বলেছে, যে except loaded in 3.2.11 the following reduction is assumed to be imposed load on floors may be made in designing columns, load bearing walls, piers and their supports and foundation। মানে মেইনলি যখন আমরা ফাউন্ডেশনটা ডিজাইন করবো অথবা কলামগুলো ডিজাইন করবো তখন হচ্ছে আমরা এই এই সমস্ত লোডগুলোর একটা একটা সার্টেন একটা পার্সেন্টেজ নেবো। বাট এটার জন্য এটা কলমের সময় তো সবসময় পসিবল হয় না, কিন্তু হচ্ছে যখন আমরা ফাউন্ডেশনটা যখন আমরা ডিজাইন করবো তখন আমরা এটা সার্টেনলি করবো। যে এবার দেখা গেল কটা ফ্লোর আছে, যে একটা ফ্লোর নো নো রিডাকশন, দুটো ফ্লোর 10% রিডাকশন, তিনটে ফ্লোর 20% রিডাকশন, চারটে ফ্লোর 30% রিডাকশন, 5 থেকে 10 40% রিডাকশন, এবং 10-এর থেকে বেশি ফ্লোর হলে 50% রিডাকশন। আচ্ছা, এখানে কি বলেছে ইনক্লুডেড, এটা হচ্ছে ইনক্লুডেড স্ল্যাব, মানে ইনক্লুডেড হচ্ছে রুফ, ইনক্লুডিং দ্য রুফ। মানে আমরা যদি G+1 যদি বিল্ডিং করি, G+1 মানে এখানে এখানে তাহলে কটা ফ্লোর থাকবে G+1 এ, G+1 সঙ্গে রুফ, মানে এখানে হচ্ছে দুটো ফ্লোর থাকবে। G+2 করলে তিনটে ফ্লোর, G+3 করলে চারটে ফ্লোর। তো তার অ্যাকর্ডিং আমরা হচ্ছে লাইভ লোড আমরা ডিরেকশন দেবো, এটা ফাউন্ডেশন ডিজাইন করার সময়। তো লাইভ লোডের মানে কোড থেকে মোটামুটি এইটুকুই ছিল পড়ার ইম্পর্টেন্স আর কি। আচ্ছা, এরপরে আমাদের যেটা নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সিসমিক লোড ডিজাইন। তো সিসমিকে কি আছে, সিসমিক হচ্ছে আহ সিসমিকে কি বেস শেয়ার ডিজাইন কি জানা আছে, মানে বেস শেয়ার ক্যালকুলেশন? না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো প্রথম দেখে দিলে হচ্ছে, তো প্রথম হচ্ছে কি সিসমিকের মানে সিসমিকের যেটা মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা বের করি সেটা হচ্ছে বেস শেয়ার ভিবি। তো ভিবি এটা হচ্ছে AH ইন্টু ডাব্লিউ, AH ইন্টু ডাব্লিউ, ভিবি এটা এটা অ্যাকচুয়ালি ভেক্টর এটা।
ঠিক আছে? আমি এটাকে স্কেলার হিসেবে লিখছি। হুম। AH ইন্টু W। ওকে। এবার AH টা কি আর W টা বা কি? AH টা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সেলারেশন কই হরাইজন্টাল অ্যাক্সেলারেশন কোএফিশিয়েন্ট। নিচে সম্পূর্ণটা দিয়ে দেওয়া আছে। তো হরাইজন্টাল অ্যাক্সেলারেশন কোএফিশিয়েন্ট টা কি করে ক্যালকুলেশন করে? H ইকুয়াল টু Z/2 আমি ফর্মুলাটা বলছি পরে এগুলো এক্সপ্লেইন করছি। Z/2 ইন্টু SA/G ইন্টু হচ্ছে I/R। আচ্ছা, গেল। এরপর হচ্ছে আসি W টা কি? W টা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা এটাকে বলে সিসমিক ওয়েট। তো সিসমিক ওয়েটটা কি কি দ্বারা ক্যালকুলেশন করা হয়? এটা হচ্ছে কোনো বিল্ডিং এর ডেড লোড মানে কোনো বিল্ডিং বা যেকোনো স্ট্রাকচারের ডেড লোড প্লাস প্লাস লাইভ লোডের একটা সার্টেন একটা অ্যামাউন্ট লাইভ লোড। সেটা 20 মানে 0.25 মানে 25% অফ লাইভ লোড হতে পারে, আবার 50% অফ লাইভ লোডও হতে পারে। সেটা হচ্ছে ডিপেন্ড করছে। ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড। এবার কখন 0.5 হবে আর কখন 0.25 হবে? যখন যখন লাইভ লোডের ভ্যালু যখন লাইভ লোড লেস দেন অর ইকুয়াল টু 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার, তখন হয় এই ইকুয়েশনটা। আর যখন লাইভ লোডের ভ্যালু গ্রেটার দেন 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার, তখন হবে এটা যে ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড। এটা বোঝা গেল। আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে জেড। তো জেডটা কি? জেডটা হচ্ছে সিসমিকের জোন ফ্যাক্টর। তো গোটা ইন্ডিয়াকে সেখানে করেছে সিসমিক মানে কি বলে ভূমিকম্প আসার যে মানে প্রবণতা, তার উপর ডিপেন্ড করে গোটা ইন্ডিয়াকে সব মিলে আমাদের ৫ ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? ৫ ভাগে। তো এর মধ্যে জোন 1 টা আগে ছিল। এখন জোন 1 টা তুলে দেওয়া হয়েছে। জোন 1 টা এখন তুলে দেওয়া হয়েছে। এখন আর কোনো জোন 1 নেই। এখন হচ্ছে ইন্ডিয়ার মানে সিসমিক জোন 2 থেকে শুরু। 2, 3, 4, 5। জোন 1 টা ভুজ আর্থকুইক এর পরে তারপরে যে কোড রিভিশন হলো সেবার তখন থেকে তুলে দেওয়া হয়েছে। জোন 1 নাই। আচ্ছা, 2, 3, 4, 5। তো এবার কি 2 তে কি? 2 তে হচ্ছে যে ভূমিকম্প আসার সম্ভাবনা খুবই কম। 3 তে হচ্ছে মানে কদাচিৎ আসতে পারে। 4 এ হচ্ছে মাঝে মানে দেখা গেল মাঝে হয়। আর 5 এ কি মানে ঘন ভূমিকম্প হয়। মানে এইরকম হচ্ছে জোনটা আরকি। তো এবার যে সমস্ত এরিয়া জোন 2 তে আছে, আচ্ছা সিসমিক জোনের ম্যাপটা নিয়ে চলি। ম্যাপটা যে কোথায় আছে কে জানে? এই তো ম্যাপ। এই যে এই এখানে যদি আমরা ম্যাপটা যদি দেখি, ম্যাপটা দেখলে আমরা কি দেখতে পাবো? এই যে জোনটা আছে, এই জোনটা জোন 5, জোন 5। ইভেন হচ্ছে এই যে গুজরাটের যে কচ্ছ উপকূল এটা হচ্ছে জোন 5। তারই সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে জোন 4, যে সবুজ কালার যেটা হচ্ছে জোন 4। এই জোন 4। এই দিকটা অ্যাকচুয়ালি জোন 4। মোটামুটি বাংলাদেশের যে এরিয়াটা আছে এই দিকটা হচ্ছে জোন 4। এবার কতটা কিছুটা জায়গায় জোন 5 ও পড়েছে। হুম? এরকম করে কিছুটা জায়গায় জোন 5 ও পড়েছে এই জায়গাগুলো। যেমন হচ্ছে এই জায়গাগুলো যেমন হচ্ছে জোন 5 মতো আরকি। বাংলাদেশে যে আমরা যদি দেখি, কিছুটা এরিয়া বা জোন 3 তেও আছে এরকম। ঠিক আছে? বেসিক্যালি বাংলাদেশের যে এরিয়াটা সেটা হচ্ছে মোটামুটি এই জায়গাগুলো, এগুলো আর এগুলো হচ্ছে জোন 4, জোন 5 এরকম আছে। আচ্ছা, এবার আসি ইন্ডিয়াতে। ইন্ডিয়ার মোটামুটি ম্যাক্সিমাম যে সাউদার্ন ইন্ডিয়া ম্যাক্সিমাম জোন 2 তে। আর কিছু মানে জাস্ট উপকূলীয় অঞ্চল যেমন হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার যে কিছু অঞ্চল আছে, হ্যাঁ? এই জায়গাগুলো জোন 3 আছে। আর চেন্নাইয়ের উপকূল যেটা আছে এই গোদাবরী এরিয়া এটা হচ্ছে জোন 3 তে আছে। আর বাদবাকি সব জোন 2। নেক্সট হচ্ছে যে মুম্বাইয়ের যে কিছুটা এরিয়া মুম্বাইয়ের এই দিকটায়, এদিকটা জোন 4 এ আছে। আর জোন 4 এ আছে গুজরাটের এই যে এইসব জায়গাটা জোন 4, বাদবাকি এদিকে জোন 2 গোটা রাজস্থান, তারপর মধ্যপ্রদেশের একটা সার্টেন এরিয়া জোন 2। এবং হচ্ছে আবার আরাবল্লীর যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে জোন 3।
মানে এই এসব আরকি। আর গোটা নর্থ ইস্ট জোন 5, বিহারের কিছু পোরশন জোন 5। আচ্ছা, এবার কি পশ্চিমবঙ্গের যে মানে যে কোচবিহার যে এরিয়াটা আছে, কোচবিহার মানে কোচবিহার যে টাউনটা আছে, সেই টাউনটা পার করে জোন 5। ধুবড়ি-টুবড়ি দিয়ে আসামের এদিকে এদিক থেকে জোন 5 স্টার্ট হয়েছে। গোটা আসামটাই জোন 5। আর এইদিকে যেটা আছে সেটা হচ্ছে গঙ্গা নদীর এপার-ওপার জোন 4 আর জোন 3। আবার এই দিকটাতে যেটা আছে সেটা হচ্ছে এই যে এই দিকটা আমরা যে মানে কলকাতার যেটা সেটা হচ্ছে এই এটা পার হলে ডায়মন্ড হারবার পার করলেই মানে ডায়মন্ড হারবারের এই দিকটা হচ্ছে গোটাটাই হচ্ছে জোন 4। মানে মানে পার্টিকুলারলি এইসব জায়গাগুলো জেনে রাখা কেন দরকার? কারণ হচ্ছে এইদিকেই মেক্সিমাম তো ডিজাইন হয় বিল্ডিং এর। তো সেজন্য আমি ধরে এগুলো মেনশন করে দিলাম যে কোন জায়গাগুলো এদিকে আমরা মানে পেরোলে আমরা কোন জোন ধরবো। বাট হচ্ছে মেক্সিমাম লোক এদিকে সব জোন 3 ধরে ডিজাইন করে। আচ্ছা। তারপরে কি আছে এবার? এইবার জোনের ভিত্তিতে আমাদের বিভিন্ন রকমের ভ্যালু আমাদের দেওয়া আছে। যে একদম জোন 2 র জন্য জোন 2 র জন্য z ইকুয়াল টু 0.1, জোন 3 হলে z ইকুয়াল টু 0.16, আচ্ছা জোন 4 হলে z ইকুয়াল টু 0.24, জোন 5 হলে z ইকুয়াল টু 0.36। এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে জোনের ভিত্তিতে z এর ভ্যালু গুলো। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো সেটা? তারপরে যেটা হলো সেটা SA বাই জি। এবার এই SA বাই জি এর যে ভ্যালুটা আছে, SA বাই জি হচ্ছে SA বাই জি কি? SA বাই জি হচ্ছে রেসপন্স আসছে আমাদের বিল্ডিং এ, এই হচ্ছে এসএ বাই জি যেটা সেটা হচ্ছে আমাদের পিক আমাদের যে অ্যাক্সেলারেশনটা আছে আমাদের যে অ্যাক্সেলারেশন আছে, তো সেই অ্যাক্সেলারেশনটা কোন একটা বিল্ডিং এ কতটা অ্যাক্সেলারেশন হবে। আচ্ছা, তো তো তার একটা কার্ভ আমরা হচ্ছে মানে জির সাপেক্ষে আমরা জির সাপেক্ষে তার একটা কার্ভ আমরা একটা বের করেছি পিক অ্যাক্সেলারেশন ধরে। তো এই অ্যাক্সেলারেশনটা সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে সয়েলের মানে যে কোন একটা সয়েলে দেখা গেল কোন একটা সয়েলে ভূমিকম্পটা আসলো। এবার সেখান থেকে অ্যাকচুয়ালি ভূমিকম্পটা বিল্ডিং এ সেখান থেকে ট্রান্সফার হয় ফাউন্ডেশন থেকে কলাম। তো সিসমিকটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনারশিয়া ফোর্স, যে যার যত মোমেন্টাম বেশি তার সেখানে সেরকম ভাবে মোমেন্টটা ট্রান্সফার হবে। ঠিক আছে? এবার যে এটা যে এলো এবার কি সেটা যে মানে রিঅ্যাক্টটা যে করবে বিল্ডিং এর উপর, তো সেটা হচ্ছে সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করে। তো তার অ্যাকর্ডিং আমরা এবার সয়েল কন্ডিশনের উপর কিভাবে ডিপেন্ড করে? এবার সয়েলে যখন আমরা সয়েল টেস্ট করি তখন আমরা দেখি যে সয়েলে হচ্ছে এন ভ্যালু নেওয়া হয়। যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের সময় যে এন ভ্যালু নেওয়া হয়, তো সেই এন ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা সয়েলকে আমরা জেনারেলি ৩ ভাগে ভাগ করেছি। সয়েল টাইপ সয়েল টাইপ 1 যে হচ্ছে রক সয়েল অর হার্ড সয়েল। আচ্ছা, সয়েল টাইপ 2 যেটা সেটা হচ্ছে মিডিয়াম সয়েল, মিডিয়াম স্টিফ সয়েল। সয়েল টাইপ 3 যেটা সেটা হচ্ছে মানে ক্লেই সয়েল বা হচ্ছে সফট সয়েল। আচ্ছা, এবার এবার সয়েল টাইপ আমরা কি করে বুঝবো কি করে সয়েল টাইপ, সেটা হচ্ছে যে এখানে দিয়ে দেওয়া আছে কিরকম করে বুঝবো না বুঝবো। এখানে সয়েল টাইপ দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে এন ভ্যালুর সাপেক্ষে যেটা আমরা সহজে বুঝবো সেটা হচ্ছে যে সয়েল এন ভ্যালু যদি এন ভ্যালু যদি ১০ এর থেকে কম হয় তাহলে বলবো আমরা সফট সয়েল। আচ্ছা, এন ভ্যালু যদি ১০ থেকে ৩০ এর মধ্যে হয়, তো ১০ থেকে ৩০ এই হচ্ছে এন ভ্যালু। ৩০ সরি ১০। হুম। তো যদি হচ্ছে ১০ এর কম হয় তাহলে হচ্ছে সফট সয়েল। এই দুটোর মাঝখানে হলে আমাদের মিডিয়াম স্টিফ সয়েল। আর যদি ৩০ এর থেকে যদি বেশি হয় এন ভ্যালুটা, হার্ড সরি, যদি ৩০ এর তাহলে হচ্ছে হার্ড সয়েল। ঠিক? তাহলে এরকম করে আমাদের হয়ে গেল। তো এর উপর ডিপেন্ড করে এইবার কি বলেছে যে এসএ বাই জি এর যে কার্ভটা আছে, এসএ বাই জি এর যে কার্ভটা, তো তার উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন রকম মানে কার্ভ করা হয়েছে। তারপরে পিক যে অ্যাক্সেলারেশনটা সেটা নেওয়া হয়েছে আরকি। তো এবার হচ্ছে কি এই যে কার্ভটা আছে, এই কার্ভটা হচ্ছে স্ট্যাটিক এর জন্য যখন আমরা স্ট্যাটিক বেসড এনালাইসিস করব তার জন্য। আর এই যে কার্ভটা আছে সেই কার্ভটা হচ্ছে আমাদের ডায়নামিক এর জন্য। মানে যখন আমরা রেসপন্স স্পেক্ট্রাম যখন আমরা করব তখন তার জন্য।
আচ্ছা, এইগুলো আবার কি? এইগুলো আমাদের এখানে একটা ইকুয়েশন অলরেডি দিয়ে দেওয়া আছে। এই যে এই এখানে হচ্ছে রেসপন্স ভেক্টর মেথডের জন্য এখানে ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, কন্ডিশন ধরে ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। আবার এগেইন হচ্ছে এখানে স্ট্যাটিক এর জন্য যে কন্ডিশন ধরে এখানে ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এই কোডে যেটা নাই সেটা হচ্ছে পুরনো 2002 এর কোডে ছিল যে সেটা হচ্ছে ড্যাম্পিং রেশিওর উপর ডিপেন্ডেন্ট। তো জেনারেলি আমাদের এখানে এই কোডে জেনারেলি 5% ড্যাম্পিং এর জন্য করা হয়েছে। বাট কোন ক্ষেত্রে যদি কোন স্ট্রাকচারের ড্যাম্পিং যদি 2% হয়, কোন স্ট্রাকচারের ড্যাম্পিং যদি 6% হয়, তো বা হচ্ছে 10% হয়, আপ টু 10% অব্দি যদি কোন স্ট্রাকচারের ড্যাম্পিং হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে 2002 এর কোডে 1893 2002 2002 এর কোডে এটার একটা চার্ট দেওয়া ছিল। যে সেটাকে হচ্ছে মানে মাল্টিপ্লাই করলে পরে তার ড্যাম্পিং চেঞ্জ করে আমরা করতে পারবো। আচ্ছা, কোথায় আছে চার্টটা? কোথায় গেল বাবা? 2002 এর কোডটা কোথায় গেল? নাকি 1984 তে আছে? 2002 এর কোডেই ছিল। ঠিক আছে, আমি এখন দেখতে পাচ্ছি না কোথায় আছে। দেখি 1984 কোডে থাকতে পারে। 2002 এর কোডে ছিল, কিন্তু 2002 এর কোডটা আমার কাছে নেই। না, নাই, ঠিক আছে, বাদ। আচ্ছা, তো এইবার যেটা আছে সেটা হচ্ছে কি এস এ বাই জিটা আমরা আবার কি দেখতে পাচ্ছি যে এস এ বাই জি যে বিভিন্ন ভ্যালু গুলো নেব, এবং এস এ বাই জি যে কার্ভটা আমরা করেছি সেটা হচ্ছে কি একদিকে হচ্ছে টাইম পিরিয়ড, কিরকম টাইম পিরিয়ড মানে স্ট্রাকচারের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড একদিকে, আরেক দিকে হচ্ছে এস এ বাই জি। এস এ বাই জি, আচ্ছা, টাইম পিরিয়ডটা আবার কার উপর ডিপেন্ড করে? টাইম পিরিয়ডটা আবার ডিপেন্ড করে স্ট্রাকচারের শেপের উপর। যে স্ট্রাকচারের যে শেপ কিরকম শেপ আছে তার উপর ডিপেন্ড করে টাইম পিরিয়ডটা। টাইম পিরিয়ড আমরা কি করে ক্যালকুলেশন করবো? তো টাইম পিরিয়ড ক্যালকুলেশন করার জন্য অনেকগুলো ফর্মুলা দিয়ে দেওয়া আছে। প্রথম ফর্মুলা কি আছে? যে হচ্ছে 0.075 ইন্টু হচ্ছে এইচ টু দি পাওয়ার 0.75। সেটা যদি কোনো কোনো একটা স্ট্রাকচার যদি অনলি ফ্রেমিং থাকে এবং তার সঙ্গে কোনো রকম কোনো ইনফিল ব্রিক ওয়ার্ক থাকবে না, মানে সোজা কথা গ্লাস বিল্ডিং, যে বিল্ডিং এ শুধু গ্লাসই রয়েছে, গ্লাস ছাড়া বিল্ডিং এর কিছু নেই, এইরকম যদি হয় তো সেক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড যে ফর্মুলা আছে সেটা হচ্ছে ওইটাই। আচ্ছা, যদি কোনো স্টিল বিল্ডিং হয় তাহলে পরে কি হবে? স্টিল বিল্ডিং হলে টাইম পিরিয়ড কি হবে? স্টিল বিল্ডিং হলে যে টাইম পিরিয়ড হবে সেটা হচ্ছে, কোথায় গেলি বাবা টাইম পিরিয়ডের ফর্মুলাটা? এই তো, আয়, আয়। এই, তো স্টিল বিল্ডিং হলে যেটা সেটা হচ্ছে 0.08 ইন্টু হচ্ছে রুট রুট ইন্টু হচ্ছে এইচ টু দি পাওয়ার 0.75। যদি স্টিলের যদি আর সি স্টিল যদি কম্পোজিট হয়, আর যদি ডিরেক্টলি যদি স্টিল এমআরএফ হয় মানে তাহলে পরে 0.085 ইন্টু হচ্ছে এইচ টু দি পাওয়ার 0.75। এটা গেল একটা স্টিলের। আচ্ছা, যদি কোনো একটা স্ট্রাকচারটা যদি কি হয় ওয়াল ডমিনেট স্ট্রাকচার হয়, মানে হচ্ছে আরসি স্ট্রাকচারাল ওয়াল দিয়ে যদি হয়, সেক্ষেত্রে এই যে अगेन TA ইকুয়াল টু 0.075 ইন্টু এইচ টু দি পাওয়ার 0.75 বাই হচ্ছে রুট ওভার AW। রুট ওভার AW টা আবার কি? AW আবার কি করে ক্যালকুলেট করেছে? AWI প্লাস ইন্টু হচ্ছে 0.2 ইন্টু হচ্ছে LWI বাই এইচ টু স্কোয়ার। মানে এইখানে যেটা করেছে সেটা হচ্ছে আহ তো সেখানে এইখানে কোনটা কি প্যারামিটার সেটা এখানে দিয়ে দিয়েছে। এটা একবার ভালো করে পড়ে নিলে বুঝে যাবে। ঠিক আছে, এখন আমি পড়ছি না কারণ অনেক টাইম লাগছে আমার কাছে। আমি অলরেডি একটা এক্সেল শিট বানিয়ে রেখেছি ক্যালকুলেশন করার জন্য। তো তোমার যদি দরকার পড়ে আমি একটা শেয়ার করে দেবো। নেক্সট আরেকটা করে যেটা দেবেন আছে। স্যার, হ্যাঁ, করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা ম্যাক্সিমাম টাইমে কাজে লাগে, এটা আর এটা। মানে ম্যাক্সিমাম লোক এই দুটো ফর্মুলা ধরেই কাজ করে। এটা মানে ম্যাক্সিমাম লোক এটা এটা ধরে করতে চায় না, কারণ এটা প্রচুর ঝামেলা। কারণ প্রত্যেকবার যদি ওয়ালের সাইজ চেঞ্জ হয়, ওয়ালের থিকনেস চেঞ্জ হয়, তাহলে পরে প্রতিবার তার টাইম পিরিয়ড চেঞ্জ করতে হবে ধরে ধরে ম্যানুয়ালি। অনেক ঝামেলা। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত যেটা, কিন্তু অনেকে অনেক কিছু করে না। তো এবার 0.09 এইচ বাই রুট ওভার ডি। তো এবারে যে রুট ওভার ডিটা আছে, রুট ওভার ডিটা কি আর এইচটাই বাই কি?
এইচটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রাকচারের হাইট। আপ টু কত অব্দি স্ট্রাকচার হাইট সেটাও আবার ডিপেন্ড করে সেটা আবার উপরে আবার পিকচারের দেওয়াটা পিকচার থ্রুতে এখানে আবার ডিফাইন করা আছে যে স্ট্রাকচারের হাইট আমরা কোনটাকে ধরবো। মানে এইচ এর ভ্যালু আমরা কোনটাকে ধরবো। এই যে উপরে গেলে আমরা দেখতে পাবো হ্যাঁ, এই যে স্ট্রাকচারের হাইট আমরা কি করে ডিসাইড করব? যে মানে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করার সময়। এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা কি আছে বেসমেন্ট আছে। ওই দুদিকে রিটেনিং ওয়াল আছে কিন্তু সেটা বিল্ডিং এর সঙ্গে কানেক্টেড নয় ১ নাম্বার কন্ডিশন। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে একদম বেসমেন্ট লেভেল থেকে একদম রুফ অব্দি আমরা এটাকে আমরা হাইট নেব। আচ্ছা নেক্সট এই স্ট্রাকচারটা কি আছে? যেটা বেসমেন্ট আছে এবং সেই সঙ্গে বেসমেন্টের যে ওয়ালটা রিটেনিং ওয়ালটা সেটা কি? সেটা হচ্ছে বিল্ডিং এর সঙ্গে সেটা হচ্ছে কানেক্টেড। এই যে বিল্ডিং এর সঙ্গে কানেক্টেড। তো সেক্ষেত্রে আমরা রিটেনিং ওয়ালের টপ থেকে আমরা রুফ অব্দি আমরা হাইট নেব। আচ্ছা এখানে কি আছে? এখানে কি এই স্ট্রাকচারটা পুরোটা বেসমেন্ট আছে, হ্যাঁ? বেসমেন্ট আছে এবং বেসমেন্টে এখানে রিটেনিং ওয়াল আছে এবং গোটা বেসমেন্টটা মানে পোডিয়াম পোরশন এর থেকে গোটা বেসমেন্টটা মানে একদম কানেক্টেড হচ্ছে বিল্ডিং এর সঙ্গে। তাহলে সেক্ষেত্রে আমরা হাইট আমরা কোথা থেকে নেব? সেক্ষেত্রে হাইটটা আমরা এগেইন এখান থেকে নেব। আচ্ছা। আচ্ছা তো এটা কেটে গেল। আচ্ছা তারপরে কি আরো কন্ডিশন আছে যে এইচ ক্যালকুলেশন করার। হ্যাঁ, নেক্সট এবার কি এই স্ট্রাকচারটা কি থাকবে? এই স্ট্রাকচার অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে আছে। তো পাহাড়ের উপরে এরকম ধাপে স্ট্রাকচার ওঠে। তো সেক্ষেত্রে আমরা কি নেব? সেটা হচ্ছে একদম যে লাস্ট যে ফাউন্ডেশনটা আমরা করব লাস্ট ও সবার উপরে সেখান থেকে এটা টপ অফ দিয়ে আমরা হাইটটা নেব। আচ্ছা এইখানটাতে আবার কি বলেছে? এখানটাতে আবার এভারেজ নিতে বলেছে। দেখো কোন স্ট্রাকচার উঠছে, উঠে স্ট্রাকচার হঠাৎ করে কমে গেল। দেখা গেল এটা উপরে গিয়ে আরেকটু কমে গেল। তো তাহলে কি হলো? তাহলে আমরা H ইকুয়াল টু কি নেব? যে হচ্ছে A1 ইনটু H1 মানে প্রত্যেকটা স্টোরির হাইট এবং এরিয়া বাই হচ্ছে ডিভাইড বাই হচ্ছে A1 মানে প্রত্যেকটা এই দেখা গেল এই স্টোরি হাইট ইনটু এই স্টোরি এরিয়া প্লাস এই স্টোরি হাইট ইনটু এই স্টোরি মানে হাইট এবং এরিয়া প্লাস হাইট এরিয়া প্লাস হাইট ইনটু এরিয়া প্লাস হাইট ইনটু এরিয়া ডিভাইডেড বাই সমস্ত এরিয়া। তাহলে যেই হাইটটা আমরা পাবো সেটা হচ্ছে নিব আমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে কি বলবো ইফেক্টিভ এইচ আরকি। এবার আসি ডি তে। যে কোন একটা স্ট্রাকচারে আমার ডেপথ আমরা কি করে ক্যালকুলেশন করব? আচ্ছা ডি এর জন্য কি বলে দিয়েছে? ডি এর জন্য কি? ডির জন্য কোডে সেজন্য বলে দিয়েছে যে গ্রাউন্ড ফ্লোরে মানে হচ্ছে যেখান থেকে আমরা এইচটা আমরা যেখান থেকে নিচ্ছি সেইখানে বেস ডাইমেনশন at the plinth level along the considered direction of the earthquake shaking in meter মানে সোজা কথা হচ্ছে আমাদের যদি এটা যদি বিল্ডিং হয়, এটা আমি বিল্ডিং এর প্ল্যান আঁকছি আরকি। এরকম একটা কলাম আছে, এরকম কলাম আছে। তো প্লিন্থ লেভেলে মেক্সিমাম যে কলাম টু যে কলাম ডিসট্যান্সটা হবে দেখা গেল যে আ আমাদের সিসমিকটা এই পাশ থেকে আসছে। তো এবার তাহলে এবার আমি আমি কি করব সেটা হচ্ছে সেক্ষেত্রে আমি এই কলাম থেকে এই কলামের লাস্ট যে ডিসট্যান্সটা আরকি, সেই ডিসট্যান্সটা আমরা নিব। সেই ডিসট্যান্সটা হবে ডি। যদি সিসমিকটা এদিক থেকে আসে তাহলে পরে এই কলাম থেকে এই কলামের যে ডিসট্যান্স সেটা নিব আমরা ডি। মানে বিল্ডিং এর কিন্তু আমরা কিন্তু প্রজেকশনটা কিন্তু নিচ্ছি না। আমরা শুধু কলাম টু কলাম ডিসট্যান্সটা নিচ্ছি। দিয়ে আমাদের ডি হয়ে গেল। তো আমাদের টাইম পিরিয়ড বেরিয়ে গেল। আচ্ছা, এবার টাইম পিরিয়ডটা যখন বেরলো, এবার কি টাইম পিরিয়ড এর উপর আমাদের এবার কি বের করতে হবে? এসএ বাই জি বের করতে হবে। এসএ বাই জি কি করে আমরা বের করব? উপরে গেলে এসএ বাই জি এর ফর্মুলা দেওয়া আছে। এই যে, এখানে গেলে এসএ বাই জি এর ফর্মুলা দেওয়া আছে। এসএ বাই জি টাইম পিরিয়ড কত হলে, হ্যাঁ? কত টাইম পিরিয়ড হলে এসএ বাই জি আমরা টাইম পিরিয়ড কত হলে কত নেব? এবার প্রথমে আসি সয়েল টাইপ যদি 1 হয়, তাহলে এসএ বাই জি টাইম পিরিয়ড যদি হচ্ছে 0.4 সেকেন্ডের থেকে যদি কম হয়, তাহলে আমরা ডিরেক্টলি এসএ বাই জি ভ্যালু 2.5 নেব। যদি 0.4 থেকে 4 সেকেন্ডের মধ্যে হয়, তাহলে 1/t নেব। 4 সেকেন্ডের বেশি হলে ডিরেক্টলি 0.25 নেব। এরকমভাবে মিডিয়াম স্টিফ হলে এই যে এটা নিব। আর তার চেয়ে যদি সফট হয় তাহলে 1.67 নেব। এইগুলো হচ্ছে এস/জি র মানে বের করার ফর্মুলা। তাহলে আমাদের কি হলো? তাহলে হচ্ছে Z/2 এস/জি গেল। এবার হচ্ছে আসি I/R এবার I টা কি? I টা হচ্ছে স্ট্রাকচারের টাইপ ধরে মানে ডিভাইড বাই I R/I তো এটাকে আমরা যদি
এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা কি হবে, আই বাই আর হবে। তো স্ট্রাকচারের টাইপ মানে স্ট্রাকচারের যে ইম্পর্টেন্স আর কি, যে কোনো একটা স্ট্রাকচার কতটা ইম্পর্টেন্ট, তো সেটার জন্য আমরা যে আই আই আইটা আমরা ইউজ করি। তার আগে আসি আমরা আর এ। তো আর এর ভ্যালু কি কি আছে, আর এর ভ্যালু হচ্ছে আমাদের জেনারেলি আমাদের মানে তিন রকম আর এর ভ্যালু আছে, 3, 4, 4.5 অ্যান্ড 5, সরি 4 রকম আর এর ভ্যালু আছে আর কি। তো আর এর ভ্যালুটা কি, আর হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। তো এই যে আমরা গুণ করলাম এইচ ইকুয়াল টু জেড বাই টু ইন্টু এস এ বাই জি, এই যে আমরা গুণ করলাম ফ্যাক্টর গুলো, তো এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে আর কি মানে যে যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা, সেটা আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ভ্যালুটা হয়ে গেল। তো এইবার আমরা আর দিয়ে যদি ভাগ করে দিই, সেটা হচ্ছে কি, আমরা তো অত ফোর্সে তো আমরা ডিজাইন করবো না, আমরা তার থেকে আমরা একটা সার্টেন একটা অ্যামাউন্ট ফোর্সের জন্য আমরা ডিজাইন করবো। কারণ কি, সিসমিকের যে ইভেন্টটা, সেটা দেখালো কোনো এরিয়াতে সিসমিকের ইভেন্ট হবে দেখালো 200 বছরে একবার হওয়ার চান্স আছে। তো কোনো একটা কংক্রিট স্ট্রাকচারের লাইফ টাইম কত হয়, 50 বছর, 60-70 বছর, 100 বছর ম্যাক্সিমাম। তো দেখা গেল তার যে লাইফ স্প্যান, তার লাইফ স্প্যানে কোনো ভূমিকম্পই হলো না, তো শুধু শুধু আমাদের মানে বড় বড়ই মানে কি বলবো, বড় সাইজের মানে মেম্বার দিয়ে আমাদের ডিজাইন করা ঠিকই না, মানে আনইকোনমিক্যাল। আচ্ছা, দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমরা বড় সাইজের মেম্বার না নিয়ে আমরা যদি সেটাকে যদি স্পেশালি ডাকটাইল করে দিই, মানে স্পেশালি আমরা যদি ডিটেলিংটা করি, তো সেক্ষেত্রে আমরা কি আর এর আর ইকুয়াল টু মানে সামথিং একটা ভ্যালু নিয়ে আমরা তার হচ্ছে 20%, 25%, 30%, আপ টু 30%, 35% ভ্যালু নিয়ে আমরা হচ্ছে ডিজাইনটা করছি। তো সেই জন্য আমরা আর এর মানে স্ট্রাকচারের টাইপ অনুসারে আর ইকুয়াল টু যে কোনো একটা ধরে তারপরে সেক্ষেত্রে আমরা ডিজাইনটা করছি। আচ্ছা হলো। তারপরে নেক্সট আমরা যেটা, সেটা হচ্ছে আই। এবার কি, এবার ফোর্স তো আমরা হুট করে কমিয়ে দিলাম। কিন্তু কমিয়ে দেওয়ার সঙ্গে কি হলো যেটা, যে দেখা গেল কোন সময় একটা মানে ভূমিকম্প হিট করলো কোথাও একটা। এবার হিট করার পরে এবার দেখা গেল যে হসপিটাল গুলো ছিল, যে মানে বড়, বড় বাড়িগুলোর সঙ্গে হসপিটাল গুলো ভেঙে পড়ে গেছে। তাহলে চিকিৎসা করবে কোথায়? তো সেইজন্য বলা হলো যে বিভিন্ন যেরকম যে সার্ভিসিবিলিটি যে বিল্ডিং গুলো আছে, বিভিন্ন ধরনের ইম্পোর্টেন্স বিল্ডিং, যেমন হচ্ছে টেলিফোন বুথ এক্সচেঞ্জ, হ্যাঁ? তারপরে হচ্ছে হসপিটাল, স্কুল, কলেজ এইসব আরকি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শেল্টার, যেমন হচ্ছে পোস্ট সাইক্লোন শেল্টার এইসব আরকি। সেসব হচ্ছে ইম্পোর্টেন্ট বিল্ডিং হিসেবে, মানে মোট কথা সরকারি বিল্ডিং। যে সমস্ত বিল্ডিং সরকারি বিল্ডিং হয়, সেইসব সরকারি বিল্ডিং গুলো 1.5 ইম্পোর্টেন্স ফ্যাক্টর, মানে মোস্ট ইম্পোর্টেন্ট বিল্ডিং এগুলো। তারপরে কি আছে, লেস ইম্পোর্টেন্ট বিল্ডিং। লেস ইম্পোর্টেন্ট বিল্ডিং মধ্যে কি, কি থাকবে? এবার সরকারি বিল্ডিং, ওই বিল্ডিং গুলো বাদ দিয়ে, এবং শপিং মল, কমার্শিয়াল প্রপার্টি যেগুলোতে 200 বা তার বেশি লোক আসবে যাবে, সেইগুলো। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা 1.2 ধরি। আর এছাড়া বাদ বাকি যত বিল্ডিং আছে, মানে আমার বাড়ি, লোকের বাড়ি, মানুষের বাড়ি, সব হচ্ছে 1। এবার তার নিচে কোড কি বলেছে? কোড বলেছে যদি কারো ইচ্ছা হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারের বা বাড়ির মালিকের ইচ্ছা হয় যে আমার একটু টাকা পয়সা ভালোই আছে, টাকা পয়সা খারাপ নেই, তবে চাইলে আমরা ইম্পোর্টেন্স ফ্যাক্টর 1 থেকে 1.2, 1.3, 1.5 এসব আমরা ধরতে পারি। এই আরকি। তো এই গেল টোটাল হচ্ছে আমাদের এইজ ক্যালকুলেশন। তো এইজ কি ক্যালকুলেশন করতে পারবে? যদি প্রবলেম দিয়ে দিই, একটা প্রবলেম স্টেটমেন্ট দিই তাহলে? হ্যালো? চেষ্টা করতে হবে, কি বলবো আর? ঠিক আছে, আমি ধরো এত ক্যালকুলেশন, একটা আমি এইচ প্রবলেম এর মধ্যে এত ক্যালকুলেশন আছে। হ্যাঁ? এইচ বের করতে গিয়ে এত কিছু আছে কিনা, তাই জন্যই ভাবছি। হ্যাঁ, একটু একটু তো ক্যালকুলেশন থাকবেই। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আগে আগে ভিবিটাকে বের করে নাও। মানে এইচটা, ভিবি তো বের করা যাবে। আগে এইচটাই শুধু ক্যালকুলেশন করো। আমি শুধু একটা প্রবলেম স্টেটমেন্ট একটা দিয়ে দিচ্ছি। যে বিল্ডিং লিখে রাখবো না, আমি মুখে বলে দিই। বিল্ডিং লোকেশন মালদা। ওকে? কলেজ বিল্ডিং, বিল্ডিং লোকেশন মালদা। আচ্ছা, বিল্ডিং এর সাইজ আমি বলে দিই। ত্রিশ মিটার
38 মিটার। আর বিল্ডিং এর হাইট হচ্ছে 45 মিটার। ঠিক আছে? একবার হচ্ছে লিখে নাও। তারপরে আমি হচ্ছে লিখা হলে বলো। আচ্ছা। তারপর হচ্ছে ডেড লোড ধরবে, আপনি মানে বিল্ডিং এর কি পার মিটার, মানে পার এরিয়াতে ডেড লোড এখানে 30 মিটার 38 মিটার তুমি ডেড লোডের এরিয়া বের করতে পারবে। ডেড লোড ধরবে হচ্ছে কত 10 12 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। বিল্ডিং এর ডেড লোড 12 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এটা কত স্টোরি সেটা হচ্ছে বলে দিই। এটা হচ্ছে G+14 স্টোরি। ঠিক আছে? 12 কিলো নিউটন ডেড লোড আর হচ্ছে লাইভ লোড হচ্ছে সর্বত্রই 4 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আপনি সবকিছু এখানে লিখে দেন, আমি এটা হোমওয়ার্ক দিয়ে দেন এখানে। হ্যাঁ, ঠিক আছে, মানে এই পরে তো আমি দেখে এই তো আমি দেখে লিখে সবকিছু নিলাম করে নেবো। লোকেশন। হ্যাঁ। এটা হচ্ছে মালদা। ওকে, আমাদের শুধু হচ্ছে AH বের করতে হবে। AH ইকুয়াল টু কত? ঠিক আছে? এটা কি তাহলে আমি তাহলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি নাকি? ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখছি তাহলে আজকে নাকি আর কি। আচ্ছা। হুম, গুড নাইট।